জি স্যার, শুরু করে দিই। হ্যাঁ ভাই, আমাকে কি শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে। আচ্ছা, আসসালামু আলাইকুম। আমি ডক্টর প্রণয় সাহা। আজকে আপনাদের সামনে আমরা একটু কম্পার্টমেন্ট সিনড্রোম নিয়ে কথা বলবো। আমরা যেটা বলেছিলাম আগে, আপনারা জানেন যে মিড টার্ম সার্জারিকে কেন্দ্রে রেখে বা মিড টার্ম সার্জারি পরীক্ষাকে সামনে রেখে আমাদের জেনেসিস এর মেন্টর টিমরা আমরা মিড টার্মের যে মোস্ট ইম্পর্টেন্ট টপিকগুলো আছে সেই টপিকগুলোর উপরে আমরা একটু গোছানো আলোচনা করতে চাই। এবং আমরা পার্টিকুলার ছোট ছোট টপিকগুলোর উপরে আমরা ফোকাস করব, যাতে এই ছোটখাটো জিনিসগুলোর উপরে কোশ্চেন গুলো যেন আপনাদের মিস না হয়। হ্যাঁ, তো তারই অংশ হিসাবে আমাদের প্রতি মাসে 2টা করে সেশন হবে, যেটাকে আমরা র্যাপিড স্ক্যালপেল বেলি লাভ বলে নাম দিয়েছি। এবং সেই র্যাপিড স্ক্যালপেল উইথ বেলি ল্যাবের প্রথম যে পর্বটি, সেই পর্বটি আজকে আমি আহ, আপনাদের সামনে উপস্থাপন করছি। আজকে আমরা কম্পার্টমেন্ট সিনড্রোম নিয়ে একটু কথা বলবো। তো অনলাইনে যে ভাইয়া আপুরা আছেন এবং অফলাইনে, অফলাইনে তো কেউ নাই, অনলাইনে যারা আছেন তারা যদি আমাকে শুনতে পান তাহলে আমি শুরু করি। তো ফার্স্টে হচ্ছে কম্পার্টমেন্ট সিনড্রোমটা কি জিনিস। আচ্ছা, এর আগে আমি কিছু কথা একটু বলে নিতে চাই যে কম্পার্টমেন্ট সিনড্রোম থেকে আমাদের এফসিপিএস মিড টার্ম পরীক্ষায় আমরা কি কি ধরনের প্রশ্ন পাবো বা পাওয়ার সম্ভাবনা আছে। তো এই টপিকটা এত ইম্পর্টেন্ট যে এখান থেকে আপনারা এসএ কিউ পাবেন, এখান থেকে আপনারা এমসিকিউ পাবেন, এখান থেকে অনেক সময় এসবিও আমাদের চলে আসে। তো অনেক এখান থেকে অস্পি দেওয়ারও কিন্তু সুযোগ আছে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে আইসোলেটেড কম্পার্টমেন্ট সিনড্রোম, অর্থাৎ কম্পার্টমেন্ট সিনড্রোম ছাড়াও দেখা যায় যে কম্পার্টমেন্ট সিনড্রোম কিছু কিছু পার্টিকুলার টপিক বা ডিজিজের সাথে রিলেটেড বা কিছু কিছু সিনারিওর সাথে রিলেটেড। তো সেই সিনারিওর বেসিসে দেখা যায় যে অনেক সময় ওদের সাথে একটা প্রশ্নের অংশ হিসেবে, ওই সিনারিওর একটা প্রশ্নের অংশ হিসেবে দেখা গেল যে 1 নাম্বার বা 1.5 নাম্বার বা 0.5 নাম্বারের একটা কোশ্চেন হিসেবে কম্পার্টমেন্ট সিনড্রোম থেকে কিছু জিনিস আপনাদের চলে আসলো। তো সুতরাং আজকে আমরা কম্পার্টমেন্ট সিনড্রোম সম্পর্কে বেলি ল্যাবে যতটুকু আছে আমরা চেষ্টা করব একটু গুছিয়ে যেন সেই জায়গাগুলোকে আমরা একটু করে যেন আমরা কভার করতে পারি। তো প্রথমেই বলে রাখি, আমরা আজকে যে স্লাইডটুকু আপনাদের সামনে প্রেজেন্ট করছি সেটা আসলে মেইনলি বেলি ল্যাব ফোকাসড। আমাদের মিড টার্ম যত ধরনের প্রিপারেশন আছে সবকিছুই কিন্তু আমরা বেলি ল্যাব ফোকাসড প্রিপারেশন আমরা নিব। বোথ আপনারা এটা এসবিএ বলেন অথবা এসএ কিউ বলেন, সবটাই হচ্ছে বেরিলা ফোকাস। অস্কির জন্য আমরা জেনেসিসের একটা অস্পির বই আছে সেটা ফলো করি, আমাদের খুরশিদ আলম স্যারের বই ডিকোডিং সার্জারি যে বইটা আছে সেটা আমরা একটু ফলো করি। তো দেখেন, কম্পার্টমেন্ট সিনড্রোম কি জিনিস আপনারা সবাই এটা সম্পর্কে একটু জানেন। যে অ্যাকিউট কম্পার্টমেন্ট সিনড্রোম অকার্স when there is increased interstitial pressure within a closed osseofacial compartment that results in microvascular compromise। দেখেন, এই একটা ডেফিনেশনের মধ্যে কিন্তু আপনি এটা ডেফিনেশনও পাচ্ছেন, প্লাস এটার মধ্যে কি প্যাথোলজি হয়, হ্যাঁ, এটার মধ্যে আসলে কি অসুবিধা হয় বা এটার মেইন প্যাথোফিজিওলজি কি সেটাও কিন্তু আপনারা জানতে পারছেন। তো কি হয়, সাধারণত অসিওফেশিয়াল একটা ক্লোজড কম্পার্টমেন্ট থাকে, সেই কম্পার্টমেন্টের মধ্যে প্রেসার বেড়ে যায় ডিউ টু এনি কজ, আমরা কজগুলো একটু পরে জানবো। এবং সেটার জন্য কি হয়, মাইক্রোভাস্কুলার কম্প্রোমাইজেশন হয়। এবং এই মাইক্রোভাস্কুলার কম্প্রোমাইজেশনই কিন্তু কম্পার্টমেন্ট সিনড্রোমের মূল প্যাথোলজি। এবং এই মাইক্রোভাস্কুলার কম্পার্টমেন্টের মধ্যে যে ভাস্কুলার যে ইস্কেমিয়া হয় সেটার জন্য কিন্তু আলটিমেটলি টিস্যু ড্যামেজ হয় এবং লিম্ব ইস্কেমিয়া হয় বা আদার যে কনসিকুয়েন্স গুলো আসে সেই কনসিকুয়েন্স গুলো চলে আসে। তো অবশ্যই এটা একটা সার্জিক্যাল ইমার্জেন্সি, এবং যদি আমরা এটা ট্রিটমেন্টে ডিলে করি তাহলে ইরিভার্সিবল মাসেল ইস্কেমিয়া এবং সিগনিফিকেন্ট লং টার্ম মরবিডিটি হবে। আচ্ছা, এরপরে দেখেন এখানে কি বলছে যে কম্পার্টমেন্ট সিনড্রোম মোস্টলি অকার্ড ইন লোয়ার লিম্ব ফ্র্যাকচার বোথ ওপেন এন্ড ক্লোজ। এই একটা লাইন কিন্তু আপনাদের একটা এসবিএ। হ্যাঁ, এই একটা লাইন হচ্ছে আপনাদের এসবিএ যে কম্পার্টমেন্ট সিনড্রোম কোন জায়গার মধ্যে সবচেয়ে বেশি হয়। অবশ্যই লোয়ার লিম্ব ফ্র্যাকচারের মধ্যে বেশি হয়। হ্যাঁ, তো দেখেন, একটা লোয়ার লিম্ব ফ্র্যাকচারের আমরা জানি যে বর্তমানে কিন্তু আমাদের অর্থোপেডিক্সের সিনারিও থেকে মিড টার্মের মধ্যে কিছু প্রশ্ন চলে আসে। তা আপনাকে একটা ফ্র্যাকচারের সিনারিও দিয়ে দিতে পারে যে একটা 10 বছর বা 12 বছরের বাচ্চা ফল ইন আউটস্ট্রেচ হ্যান্ডে পড়ে গেল। হ্যাঁ, পড়ে যাওয়ার পরে তো প্রথম প্রশ্নটা হয়তো আপনাকে দিল যে ফল ইন আউটস্ট্রেচ হ্যান্ডের মধ্যে কি কি ধরনের ফ্র্যাকচার হইতে পারে, আপনি হয়তো কয়েকটা ফ্র্যাকচারের নাম বললেন। তারপর আপনাকে হয়তো বললো যে এরা কি কি ক্লিনিক্যাল ফিচার নিয়ে আসে, হ্যাঁ, এটার ম্যানেজমেন্ট আপনি কি করবেন। লাস্টে দিয়ে হয়তো আপনাকে বলে দিল যে আপনি যদি এটাকে লং টার্ম ডিলে করেন তাহলে আর কি কি কমপ্লিকেশন হবে, সে কমপ্লিকেশনের মধ্যে কিন্তু কম্পার্টমেন্ট সিনড্রোম চলে আসবে। হ্যাঁ,
তো কম্পার্টমেন্ট সিনড্রোম চলে আসবে। তো সেটা কিন্তু একটা কমপ্লিকেশন আকারে কিন্তু আপনার একটা ফ্র্যাকচারের সিনারিওর সাথে চলে আসতে পারে। এছাড়াও দেখেন এটা কোথায় হতে পারে, আরো আপার লিম্বে হতে পারে, বাটকে হতে পারে, অ্যাবডোমেনে হতে পারে। অ্যাবডোমিনাল কম্পার্টমেন্ট সিনড্রোম নিয়ে আমরা একটু পরে পড়াশোনা করব। এছাড়াও সেটা সফট টিস্যু ট্রমার কারণে হয়, আর্টারিয়াল ইনজুরি, বার্ন, পার্টিকুলারলি থার্ড ডিগ্রি সার্কামফারেন্সিয়াল বার্ন। অর্থাৎ এখানে দেখেন যে এসিকিউ দিয়েও যদি আমরা সিনারিও সাজাই বার্ন রিলেটেড, তাহলেও কিন্তু একটা কম্পার্টমেন্ট সিনড্রোমের সিনারিও কিন্তু আমরা সাজাতে পারি। মনে করেন আপনার কাছে একটা ক্লিনিক্যাল সিনারিও দিল যে একটা বাচ্চা আপনার কাছে আসছে একটা ইলেকট্রিক বার্ন নিয়ে, হ্যাঁ, এবং তার ট্রাঙ্কের চারদিকে একটা ইলেকট্রিক বার্ন হয়েছে। হ্যাঁ, সেই ইলেকট্রিক বার্ন কারণে আপনাকে হয়তো প্রথম কোশ্চেন দিল যে প্রথম এই যে ইলেকট্রিক বার্নটা হইলো, সেই ইলেকট্রিক বার্নটা কত ডিগ্রি, ফার্স্ট ডিগ্রি, সেকেন্ড ডিগ্রি না থার্ড ডিগ্রি। আপনি স্কিনের লেয়ার অনুযায়ী এটাকে ক্লাসিফাই করলেন। প্রথম প্রশ্ন হয়তো আপনার এটা থাকবে। দ্বিতীয় প্রশ্ন হয়তো আপনাকে বলতে পারে যে এটার জন্য রিসাসিটেশন ফ্লুইড আপনি কি দিবেন। তৃতীয় প্রশ্ন হয়তো আপনার কাছে চলে আসতে পারে যে এই যে ওর সার্কামফারেন্সিয়াল বার্ন হলো সেটার জন্য আপনি কি করবেন। তো সার্কামফারেন্সিয়াল বার্ন হলে অবশ্যই আপনাকে ফ্যাসিওটমি করে দিতে হবে। তো দেখেন এখানেও কিন্তু কম্পার্টমেন্ট সিনড্রোমের একটা ইস্যু চলে আসতেছে। এছাড়া প্রলং কম্প্রেশন। প্রলং কম্প্রেশন মানে কি, মনে করেন যে একটা পার্সনের ফ্র্যাকচার হইলো, হ্যাঁ, তাদেরকে আপনি লং টার্ম ধরে একটা হাই প্রেশার একটা কাস্ট ব্যান্ডেজ দিয়ে রাখলেন বা প্লাস্টার দিয়ে রাখলেন, সেখান থেকেও কিন্তু পেশেন্টের মাইক্রোভাস্কুলার কম্প্রোমাইজেশন হয়ে কম্পার্টমেন্ট সিনড্রোম আলটিমেটলি ডেভেলপ করতে পারে। তো এখান থেকে দেখেন এই স্লাইড থেকে যে জিনিসটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে মেইনলি দুইটা সাইড কম্পার্টমেন্ট সিনড্রোমের মনে রাখা, যেখান থেকে আপনাকে এসবিএ দিতে পারে। এক নাম্বার হচ্ছে লোয়ার লিম্ব ফ্র্যাকচারে কম্পার্টমেন্ট সিনড্রোম সবচেয়ে বেশি হয়, এটা একটা এসবিএ। সেকেন্ড যদি আপনাকে বলে তাহলে আপনি অবশ্যই সফট টিস্যু ট্রমাটা মেনশন করুন। তারপরে আসেন প্যাথোফিজিওলজি, এটাও বেলি ল্যাব থেকে নেওয়া। তো আপনারা এটা জানেন, আলাদা করে এটা মেনশন করার কোনো প্রয়োজন নাই। অবশ্যই যে ইনক্রিজ টিস্যু প্রেশার বা ইন্টার কম্পার্টমেন্টাল প্রেশার, যার কারণে মাইক্রো পারফিউশন কমে যায়, টিস্যুতে ইসকেমিয়া হয় এবং এখান থেকে ইরিভার্সিবল মাসেল ড্যামেজ হয়। কি কারণে? সেলুলার অ্যানোক্সিয়ার কারণে। তো সেলুলার লেভেলে অক্সিজেন কমে যায়, যার কারণে মাইক্রোভাস্কুলার কম্প্রোমাইজেশন হয়ে পেশেন্টের ইরিভার্সিবল মাসেল ড্যামেজ হয়। সেটা এখানে প্যাথোফিজিওলজিতে আমরা বলতে চেয়েছি। আসেন যে কম্পার্টমেন্ট সিনড্রোমের পেশেন্ট কি নিয়ে আমাদের কাছে প্রেজেন্টেশন করে, অর্থাৎ সাইন এন্ড সিমটম কি হয়। তো অ্যাগেন এই স্লাইডটার মধ্যেও কিন্তু অনেকগুলা এসবি আছে, এখান থেকে এমসিকিউ দিতে পারে, এখান থেকে এসবিও দিতে পারে। হ্যাঁ, তো এসএকিউ দেওয়ারও কিছু সুযোগ আছে এখান থেকে। তো এখান থেকে যদি আপনাকে বলে যে এবং এই যে সায়েন্স সিমটমের যে স্লাইডটা আছে সেই স্লাইডটা পড়লে কিন্তু আপনি একদম একদম অঙ্কের মতো সিনারিও আপনি মিলাতে পারবেন। হ্যাঁ, দেখেন প্রথমেই বলা আছে পেইন আউট অফ প্রপোর্শন টু দ্যাট এক্সপেক্টেড। এই যে পেইন আউট অফ প্রপোর্শন কথাটা এত ইম্পর্টেন্ট, এবং এই একটা শব্দই হচ্ছে একদম ডিসিপিএস এর কোশ্চেন বোর্ডের মধ্যে, মিড টার্মের কোশ্চেন বোর্ডের মধ্যে এই একটা শব্দই একদম মেনশন করে দেওয়া হয় যে পেইন আউট অফ প্রপোর্শন। এটা একটা শব্দ মেনশন করা হয়, আরেকটা শব্দ মেনশন করা হয় পেইন অফ অফ অন প্যাসিভ স্ট্রেচিং, অর্থাৎ পার্সন যদি প্যাসিভ মুভমেন্ট করতে যায় তখন তার খুব পেইন হয়। তো এই দুইটা ক্লিনিক্যাল সিনারিও দেখলে মোটামুটি আপনি একটা ধারণা পেতে পারেন যে আপনাকে কম্পার্টমেন্ট সিনড্রোম রিলেটেড প্রশ্নই জিজ্ঞেস করা হয়েছে। হ্যাঁ, তো এখান থেকে এই দুইটা শব্দ খুব ইম্পর্ট্যান্ট, এই দুইটা শব্দ মেনশন করে আপনাকে কিন্তু এসএকিউ দিয়ে দিতে পারে। এবং এখান থেকে যদি বলে যে একটা মানে মোস্ট ইম্পর্টেন্ট বা একটা সিঙ্গেল বেস্ট আনসার, যে কম্পার্টমেন্ট সিনড্রোমের মেইন সাইন সিমটম যদি জিজ্ঞেস করে, তাহলে সেটা অবশ্যই পেইন আউট অফ প্রপোর্শন হবে। ঠিক আছে, তাহলে এখান থেকে দেখেন আপনি এসিকিউ পাচ্ছেন, এখান থেকে কিন্তু আপনি এসভিও পাচ্ছেন। তাহলে এক নম্বরে কি, সেটা হচ্ছে পেইন আউট অফ প্রপোর্শন টু দ্যাট এক্সপেক্টেড, পেইন দ্যাট ইজ ইনক্রিজিং, অবশ্যই পেইন অন প্যাসিভ স্ট্রেচিং of the muscle of the affected compartment, paralysis, paresthesia, pallor, pertussis generally occurs in late। এই যে একটা লাইন, এই একটা লাইন থেকে আমরা যেবার মিড টার্ম পাস করেছি, মানে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা যদি আমি শেয়ার করি, 2025-এর জুলাইতে আমি যখন মিড টার্ম পরীক্ষা দিই তখন একটা প্রশ্ন আসছিল যে হুইচ অফ দ্য ফলোইং ফিচার্স অফ কম্পার্টমেন্ট সিনড্রোম জেনারেলি অকার্স ইন লেটার ফেজ। মানে কয়েকটা পার্টিকুলারলি ক্লিনিক্যাল ফিচার দিয়ে আমাকে বলা হয়েছিল যে কোন সিমটমটা সবার লাস্টে আসে। ওইখানে কিন্তু এই প্যারালাইসিস এই কথাটা কিন্তু একটা অপশনের মধ্যে ছিল এসবিএ তে। সুতরাং এটা যেন আমরা একটু মাথার মধ্যে রাখি। তাহলে পেইন আউট অফ প্রপোর্শন এটা আমরা একটু মনে রাখবো, পেইন অন প্যাসিভ স্ট্রেচিং এটা একটু মনে রাখার চেষ্টা করবো, আর লেটে সাধারণত কি ফিচার গুলো আসে এগুলো যেন আমরা একটু মনে রাখতে চেষ্টা করি। হ্যাঁ, তাইলে আমাদের এসবিএ এবং এসএকিউ দুইটাই কিন্তু আমাদের কভার হয়ে যাবে। এখন আসেন, আমরা বলেছি যে বেইলি ল্যাবে যে সকল জায়গার মধ্যে কম্পার্টমেন্ট সিনড্রোম আছে সবগুলো জায়গার মধ্যেই কিন্তু আমরা কম্পার্টমেন্ট সিনড্রোম আজকে কভার করার চেষ্টা করবো, যেহেতু আমরা আইসোলেটেডলি কম্পার্টমেন্ট সিনড্রোমের উপরেই একটা টপিক ডিসকাশনের ব্যাপারে আমরা
আজকে এসেছি এখানে। সুতরাং এটা বলতে গেলে কিন্তু অ্যাবডোমিনাল কম্পার্টমেন্ট সিনড্রোম একটা চ্যাপ্টার বেলি ল্যাবের মধ্যে চলে আসে। হ্যাঁ, আপনারা দেখবেন যে টর্সো ট্রমা এবং পেলভিক ফ্র্যাকচার বলে একটা চ্যাপ্টার আছে বেলি ল্যাবে, সেখানে কিন্তু অ্যাবডোমিনাল কম্পার্টমেন্ট সিনড্রোম সম্পর্কে একটু কথাবার্তা বলা আছে। এই কথাগুলাই আমরা এখানে বলতে চেষ্টা করেছি। তো দেখেন, অ্যাবডোমিনাল কম্পার্টমেন্ট সিনড্রোম সাধারণত কোন কোন ক্ষেত্রে হয়? হার্মফুল ইফেক্ট অফ হাই ইন্ট্রা প্রেশার দ্যাট ক্যান অকার্স ইন সিভিয়ার অ্যাবডোমিনাল সেপসিস such as pancreatitis। যে সকল প্যাথোলজিতে সিভিয়ার ইন্ট্রাঅ্যাবডোমিনাল সেপসিস হয়, হ্যাঁ, সেই সকল জায়গাগুলোর মধ্যে দেখা যায় যে প্রলংড ইনফ্লামেশনের কারণে, ভিতরে ইনফ্লামেটরি রিয়াকশনের কারণে ইন্ট্রাঅ্যাবডোমিনাল প্রেশার বেড়ে যায়। এবং আপনারা যদি বেলি ল্যাবের এই পার্টিকুলার জায়গাটা যদি আপনারা খেয়াল করেন, তাহলে দেখবেন বেলি ল্যাবের মধ্যে একটা কথা আছে যে অ্যাবডোমিনাল ওয়ালের ইলাস্টিসিটি অনেক। হ্যাঁ, অ্যাবডোমিনাল ওয়ালের ইলাস্টিসিটি অনেক, কিন্তু তা সত্ত্বেও দেখা যায় যে ইন্ট্রাঅ্যাবডোমিনাল প্রেশার এত বেড়ে যায় যে পেশেন্টের কিন্তু কম্পার্টমেন্ট সিনড্রোম ডেভেলপ করে। এবং এটা কোথায় কোথায় হয় আমরা যেটা বলেছি, আমাদের বেলি ল্যাব যেটা বলে সেটা হচ্ছে সিভিয়ার ইন্ট্রাঅ্যাবডোমিনাল সেপসিস, যেমন প্যানক্রিয়াটাইটিস, এছাড়াও রাপচার এঅর্টিক অ্যানিউরিজম, এগুলোর মধ্যে হতে পারে। তো কম্পার্টমেন্ট সিনড্রোম হলে কি হবে, সে একই কথা যেটা আমরা অলরেডি বলে আসছি, যে হাই প্রেশার লিডস টু রিডিউস ব্লাড ফ্লো। অবশ্যই তার মাইক্রোভাস্কুলার ড্যামেজ হবে ডিউ টু রিডিউস ব্লাড ফ্লো, টিস্যু ইসকেমিয়া, এন্ড দ্যাট কন্ট্রিবিউটস টু মাল্টি অর্গান ফেলিওর। অবশ্যই অক্সিজেনের অভাবে যদি আমাদের অক্সিজেন বডি লেভেলে না যায়, টিস্যু লেভেলে না যায়, তাহলে পার্টিকুলার জায়গার অর্গান ফেলিওর হবে। এখন আসেন এই যে টেবিলটা, অর্থাৎ ইন্ট্রাঅ্যাবডোমিনাল প্রেসার বাড়লে ইন্ডিভিজুয়াল অর্গান ফাংশনের কি কি চেঞ্জ হয়, এটাও যেন আমরা একটু মনে রাখি। এটা এ পর্যন্ত আমরা আসতে দেখি নাই বিপিএস এর পরীক্ষায়, মিড টার্মে, কিন্তু এটা কিন্তু একটা সুন্দর এসএকিউর কোশ্চেন। হ্যাঁ, যে ইফেক্ট অফ ইনক্রিজ ইন্ট্রাঅ্যাবডোমিনাল প্রেসার অন ইন্ডিভিজুয়াল অর্গান ফাংশন। হ্যাঁ, যদি ইন্ট্রাঅ্যাবডোমিনাল প্রেসার বাড়ে, তাহলে পার্টিকুলার অর্গান ফাংশনের মধ্যে কি কি চেঞ্জ হবে, এটা যেন আমরা একটু মনে রাখি। তাহলে আসেন আমরা যদি একটু পড়তে চেষ্টা করি, রেনাল সিস্টেমে কি কি সমস্যা হবে বলেন তো? যদি বেশি বেশি প্রেসার পড়ে ইন্ট্রাঅ্যাবডোমিনালি, তাহলে রেনাল ভাস্কুলার যে রেজিস্ট্যান্স সেটা বাড়বে। বাড়লে কি হবে, গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেটটা কমে যাবে, তাই না? কারণ হচ্ছে আর্টারিয়াল লেভেলে যদি ভাস্কুলার রেজিস্ট্যান্স থাকে, তাহলে ব্লাডের মাধ্যমে ওয়াস্টেজ প্রোডাক্ট তো ইফারেন্ট এফারেন্ট আর্টারিওলের মধ্যে দিয়ে আসতে পারবে না। সুতরাং এই ক্ষেত্রে জিএফআর কমে যাওয়ার একটা চান্স থাকে। তো জিএফআর যদি কমে যায়, কিডনি যদি নিজের ছাঁকনির প্রসেসটাই যদি কিডনি মেনটেন না করতে পারে, তাহলে কিন্তু তার ইম্পেয়ার্ড রেনাল ফাংশন হবে। আচ্ছা, কার্ডিওভাস্কুলার সিস্টেমের মধ্যে যদি আপনি আসেন, তাহলে কম্পার্টমেন্ট সিনড্রোমের কারণে কি হবে, যদি ইন্ট্রাঅ্যাবডোমিনাল প্রেসার বেশি থাকে, তাহলে লোয়ার, আমাদের যে বডির লোয়ার লিম্বের যে ভেইন গুলা রয়েছে, সে ভেইন গুলাকে সে কম্প্রেস করবে। কম্প্রেস করলে কি হবে, সেন্ট্রাল লেভেলে ভেনাস রিটার্ন কমে যাবে। তো আমরা জানি ভেনাস রিটার্ন যদি কমে যায়, তাহলে ইনপুট যদি কমে যায়, আউটপুটও কমে যাবে। এখানে ইনপুট হচ্ছে ভেনাস রিটার্ন, কার্ডিয়াক আউটপুট হচ্ছে আপনার আউটপুট। ঠিক আছে, অর্থাৎ ভেনাস রিটার্ন যতটুকু আসবে, কার্ডিয়াক আউটপুট ততটুকুই আসবে। এটা আমাদের নর্মাল ফিজিওলজির পড়া। তাহলে ভেনাস রিটার্ন কমে গেল, সেখান থেকে কার্ডিয়াক আউটপুট কমে গেল। এবং সে কার্ডিয়াক আউটপুট যদি কমে যায়, তাহলে কিন্তু তার আলটিমেটলি আফটার লোড, প্রিলোড এগুলোও কিন্তু কমে যাবে। রেসপিরেটরি সিস্টেমের মধ্যে কি হবে, সেম কথা, যদি ডায়াফ্রামকে ইরিটেট করে, তাহলে ইনক্রিজ ভেন্টিলেশন প্রেশার। কারণ কি, ডিউ টু স্প্লিন্টিং অফ দ্য ডায়াফ্রাম, আমরা যেটা আগেই বলেছি যে ডায়াফ্রামকে যদি ইফেক্ট করে, সেখান থেকে লাং কমপ্লায়েন্স কমে যাবে এবং পেশেন্টের এয়ারওয়ের প্রেশার বাড়বে। আলটিমেটলি তার রেসপিরেটরি যে ফিচার গুলো আছে, সেই ফিচার গুলো পেশেন্টে ডেভেলপ করবে। অন্যান্য ভিসেরার উপরে কি প্রভাব হবে, সেখানে ভিসেরাল পারফিউশন কমে যাবে এবং আপনার সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের মধ্যে ইন্ট্রাক্র্যানিয়াল প্রেশার বেড়ে যাবে। তাহলে একটা জিনিস আপনি চিন্তা করেন যে কম্পার্টমেন্ট সিনড্রোম হলে বডির প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল অর্গানের উপরে কিন্তু মাইক্রোভাস্কুলার ইফেক্ট হয়। হ্যাঁ, ভাস্কুলার পারফিউশন কমে যায়, যেটা আমরা প্রথমেই কিন্তু মেকানিজমের মধ্যে বলে আসছি। তো এই জিনিসটা কিন্তু আপনার মুখস্থ করার কোনো প্রয়োজন নাই। এই জিনিসটা যদি আপনার কাছে এসিকিউ হিসাবে আসে 1.5 নাম্বার বা 2 নাম্বারের জন্য, আপনি কিন্তু মানে একদম বেসিক ফিজিওলজির জিনিসপত্র প্লাস কম্পার্টমেন্ট সিনড্রোমের যে মেকানিজমটা আছে, 1 লাইন বা 2 লাইন, এক লাইনেরই তো মেকানিজম, সেটা হচ্ছে মাইক্রোভাস্কুলার কম্প্রোমাইজেশন। একটা লাইন মনে রাখলে কিন্তু আপনি মোটামুটি কিছু একটা লিখে আসতে পারবেন এসএকিউর জন্য। এখন আসেন, কম্পার্টমেন্ট সিনড্রোম আসলে আমরা কিভাবে ডায়াগনোসিস করি। তো কম্পার্টমেন্ট সিনড্রোম আসলে একটা ক্লিনিক্যাল ডায়াগনোসিস। হ্যাঁ, আমাদের কাছে যখন পেশেন্ট পার্টিকুলারলি এই সমস্ত ক্লিনিক্যাল ফিচারের কথা বলে যে স্যার আমাদের অনেক ব্যথা হচ্ছে, বা এরকম ব্যথা আমি কখনো ফিল করি নাই, তখনই, এবং তার যদি একটা ব্যাকগ্রাউন্ডে হিস্ট্রি থাকে যে তার একটা বার্ন হয়েছিল বা একটা ফ্র্যাকচার হয়েছিল, তার অনেকদিন ধরে একটা কাস্ট অথবা হচ্ছে যে একটা প্লাস্টার লাগানো আছে, হ্যাঁ, তখন কিন্তু আমাদের মাথার মধ্যে কম্পার্টমেন্ট সিনড্রোমের ডায়াগনোসিসটা চলে আসে।
তো তখনই কিন্তু আমরা, যদি আমরা মনে করি যে পেশেন্টের এখান থেকে ইরিভার্সিবল মাসেল ড্যামেজ বা কম্পার্টমেন্ট ড্যামেজ হবে, তখনই কিন্তু আমরা ফ্যাসিওটমির দিকে চলে যাই। তো সাধারণত এটা একটা ক্লিনিক্যাল ডায়াগনোসিস। এরপরেও দেখেন, a pressure less than or equal 30 millimeter of mercury between the diastolic pressure and intracompartmental pressure has been recommended as the threshold of fasciotomy। অর্থাৎ কম্পার্টমেন্টাল প্রেশার এবং ডায়াস্টোলিক প্রেশারের মধ্যে যদি 30 মিলিমিটার অফ মার্কারি অথবা তার চেয়ে যদি কম ডিফারেন্স থাকে, তাইলে কিন্তু আমরা চিন্তা করব যে ইন্টার কম্পার্টমেন্টাল প্রেশারটা বেশি। বেশি থাকার কারণে কিন্তু ডায়াস্টোলিক প্রেশারের সাথে কিন্তু তার যে ডিফারেন্সটা, সেই ডিফারেন্সটা 30 মিলিমিটার অফ মার্কারি বা তার চেয়ে বেশি কমে আসছে। সুতরাং ইন্টার কম্পার্টমেন্টাল প্রেশার যদি বেশি হয়, তাহলে কিন্তু পেশেন্টের কম্পার্টমেন্ট সিনড্রোম ডেভেলপ করবে, এবং এটাই কিন্তু ফ্যাসিওটমের জন্য একটা ইন্ডিকেশন। তারপরে আসেন, এটা হলো যে আমাদের মাসল কম্পার্টমেন্ট সিনড্রোমের ক্ষেত্রে। যদি আমরা অ্যাবডোমিনাল কম্পার্টমেন্ট সিনড্রোম চিন্তা করি, সেম ইন্ট্রা অ্যাবডোমিনাল প্রেশার যদি 20 মিলিমিটার অফ মার্কারের বেশি হয়, ঠিক আছে, ইন্ট্রা অ্যাবডোমিনাল প্রেশার যদি 20 মিলিমিটার অফ মার্কারের বেশি হয়, এটা আমরা একটা ক্যাথেটারের মাধ্যমে, আমরা ইউরিনারি ব্লাডারের মধ্যে ক্যাথেটার দিয়ে সেখান থেকে আমরা মেজার করতে পারি। যদি সেটা 20 মিলিমিটার অফ মার্কারের বেশি হয় ইন্ট্রা অ্যাবডোমিনাল প্রেশার, তাহলে সেটা কিন্তু ডায়াগনস্টিক, এবং সেখান থেকে কিন্তু আমরা চিন্তা করি যে আমাদের কোনো ইন্টারভেনশনের প্রয়োজন আছে কিনা। হ্যাঁ, কারণ সেখান থেকে যদি ইন্টারভেনশন না করি, তাহলে সেখান থেকে মাল্টি অর্গান ফেলিয়ার হতে পারে। তাহলে আমি যদি আবার বলি, কম্পার্টমেন্ট সিনড্রোম মেইনলি হচ্ছে আপনার ক্লিনিক্যাল ডায়াগনোসিস। এছাড়াও যদি আপনি মাসল কম্পার্টমেন্ট সিনড্রোম চিন্তা করেন, তাহলে কম্পার্টমেন্টাল প্রেশার এবং ডায়াস্টোলিক প্রেশার, ইউজুয়ালি ডায়াস্টোলিক প্রেশার বেশি থাকে, কম্পার্টমেন্টাল প্রেশার কম থাকে, সেজন্য তাদের মধ্যে একটা নির্দিষ্ট ডিফারেন্স থাকে। সেই ডিফারেন্সটা যদি কোনো কারণে 30 মিলিমিটার অফ মার্কারি অথবা এর চেয়ে যদি কমে যায়, তাহলে সেটা কিন্তু একটা ফ্যাসিওটমির ইন্ডিকেশন। এছাড়া ইন্টারঅ্যাবডোমিনাল প্রেশার যদি 20 মিলিমিটার অফ মার্কারির বেশি থাকে, তাহলে সেটাও কিন্তু একটা ইন্টারভেনশনের একটা ইন্ডিকেশন, যাতে আমরা মাল্টি অর্গান ফেলিউরটা প্রিভেন্ট করতে পারি। এখন আসেন, একটা পেশেন্ট যদি কম্পার্টমেন্ট সিনড্রোম নিয়ে আসে, আপনি কিভাবে ম্যানেজ করবেন? হ্যাঁ, তো এটা আসলে ডিপেন্ড করে, হ্যাঁ, যে কোন ধরনের কম্পার্টমেন্ট সিনড্রোম নিয়ে পেশেন্ট আপনাদের কাছে প্রেজেন্ট করেছে। হ্যাঁ, পেশেন্ট আপনার কাছে লিম্বের কম্পার্টমেন্ট সিনড্রোম নিয়েও প্রেজেন্ট করতে পারে। এছাড়া পেশেন্ট আপনার কাছে হচ্ছে যে অ্যাবডোমিনাল কম্পার্টমেন্ট সিনড্রোম নিয়েও প্রেজেন্ট করতে পারে। তো এদের ক্ষেত্রে কিন্তু ম্যানেজমেন্ট প্রোটোকলটা আলাদা হবে। হ্যাঁ, লিম্বের ক্ষেত্রে যেরকম, অ্যাবডোমেনের ক্ষেত্রে কিন্তু এরকম হবে না। তো আমরা যদি চিন্তা করি যে লিম্বের মধ্যে যদি পেশেন্ট কম্পার্টমেন্ট সিনড্রোম নিয়ে আসে, তাহলে প্রথমে যে সার্কামফারেন্সিয়াল কাস্ট বা প্লাস্টারটা আমরা দিয়ে রাখছিলাম, সেটা যেন আমরা একটু খুলে দিই বা আলাদা করে দিই, এবং যে স্কিনের নিচে যে টাইট ব্যান্ডেজ বা ড্রেসিং গুলো দেওয়া থাকে, সেগুলো যেন আমরা আহ খুলে দিই, সেটাই এখানে বলা হয়েছে। এবং লিম্বটাকে যেন আমরা একটু এলিভেটেড করে রাখি। হ্যাঁ, এবং যদি সম্ভব হয়, তাহলে আমরা কম্পার্টমেন্টাল প্রেশারটা মনিটরিং করি, এবং আমাদের যে ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া আছে, অর্থাৎ ইন্টার কম্পার্টমেন্ট ডায়াস্টোলিক প্রেশার এবং ইন্টার কম্পার্টমেন্টাল প্রেশার, এদের মধ্যে যদি পার্থক্যটা 30 মিলিমিটার মার্কারি অথবা তার চেয়ে যদি কম হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা ফ্যাসিওটমি করতে পারি। অথবা যদি অ্যাবডোমিনাল কম্পার্টমেন্ট সিনড্রোম হয়, তাহলে এদের ক্ষেত্রে কিন্তু আমরা ল্যাপারোস্টোমি করতে পারি। হ্যাঁ, তো এখানে যে জিনিসটা বললাম, যে ম্যানেজমেন্ট অফ কম্পার্টমেন্ট সিনড্রোম, হ্যাঁ, ম্যানেজমেন্ট অফ কম্পার্টমেন্ট সিনড্রোম, এটাও কিন্তু ইটসেলফ একটা এসএকিউর কোশ্চেন হিসেবে আপনার কাছে আসতে পারে। হ্যাঁ, পরীক্ষার মধ্যে চলে আসতে পারে যে একটা কম্পার্টমেন্টাল সিনড্রোমের পেশেন্ট আসলে আপনি কিভাবে ম্যানেজমেন্ট করবেন, অথবা কি কি ট্রিটমেন্ট অপশন আপনাদের কাছে আছে, এটা একটা প্রশ্ন। এছাড়াও এখানে দেখুন, ফ্যাসিওটমি বলে একটা কথা আছে। ফ্যাসিওটমি ইটসেলফ একটা শর্ট নোট হিসাবে কিন্তু বিসিপিএস এর পরীক্ষায় চলে আসতে পারে, হয়তো 2.5 নম্বরের জন্য আসলো অথবা 2 নম্বরের জন্য আসলো, যে রাইট এ শর্ট নোট অন ফ্যাসিওটমি। হ্যাঁ, সেটাও কিন্তু একটা শর্ট নোট হিসেবে চলে আসতে পারে। তো দেখেন, এখান থেকে কিন্তু আপনি এসিকিউ কমন পাইতে পারেন। এছাড়াও দেখেন কি বলছে, ল্যাপারোস্টমি ইন কেস অফ অ্যাবডোমিনাল কম্পার্টমেন্ট সিনড্রোম। তো ল্যাপারোস্টমি কি জিনিস আমরা জানি, যে ইন্টার অ্যাবডোমিনাল প্রেশার যখন বেশি হয়, তখন কিন্তু আমরা চাইলে অ্যাবডোমেন ক্লোজ করতে পারি না। হ্যাঁ, অনেক সময় দেখা যায় যে আমাদেরকে অ্যাবডোমেন ওপেন রেখে চলে আসতে হয়, এবং আমরা ইন্টার অ্যাবডোমিনাল প্রেশারটা মনিটরিং করি, এবং মনিটরিং করে আস্তে আস্তে ফাশাল লেয়ার ক্লোজ করি কতগুলা মাল্টিপল স্টেপে, এবং ক্লোজ করার পরে শেষ পর্যন্ত গিয়ে আমরা দেখি যে স্কিন ক্লোজ করার আগে আমাদের অনেকবার একটু 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 করে চাপায় আনতে হয়। ঠিক আছে, আমরা প্রথমে ধরেই কিন্তু পুরোপুরি আমরা স্কিন লেয়ারটাকে ক্লোজ করি না। তো এই যে টেকনিকটা, সেটাকে আমরা বলি হচ্ছে ল্যাপারোস্টমি। অর্থাৎ ল্যাপারোস্টমিক ডেফিনেটিভ ক্লোজারের আগে, অর্থাৎ ইন্টার ইন্টার অ্যাবডোমিনাল প্রেশার যদি বেশি হয়, তাহলে আমরা কখনোই হচ্ছে যে প্রথমবার এটাকে ক্লোজ করব না, পরবর্তী সময়ে আমরা এটাকে স্টেপ বাই স্টেপ ক্লোজ করব। এটাকে আমরা বলতেছি হচ্ছে ল্যাপারোস্টমি। এছাড়া ফ্যাসিওটমি নিয়ে আমরা একটু কথা বলবো। এই ফ্যাসিওটমি ইটসেলফ কিন্তু একটা এসএকিউ হিসেবে আপনাদের কাছে আসতে পারে। এখন আসেন, ফ্যাসিওটমি কি জিনিস।
Fasciotomy involves incising the skin and deep fascia along with the long axial incision. If the compartment pressure is very high, a muscle will then be seen bulging out through the fasciotomy opening. The lower limb is reliably decompressed via 2 incision. A medial longitudinal incision 1 to 2 centimeter posterior to the medial border of the tibia decompress the superficial and deep posterior compartment, and the lateral longitudinal incision 2 centimeter lateral to the anterior tibial border decompresses the perineal and anterior compartment. অর্থাৎ এখানে আমরা যেটা বলতে চাচ্ছি আর কি, যে ফ্যাসিওটমি কিন্তু নর্মালি আমরা এক্সট্রিমিটির যে কম্পার্টমেন্ট সিনড্রোম গুলো আছে তাদের ক্ষেত্রে আমরা কভার করি। এখানে আমরা একটা জিনিস একটু বলে রাখতে চাই, সেটা হচ্ছে ফ্যাসিওটমির মূল উদ্দেশ্য কি। আপনার কাছে যদি একটা কোশ্চেন আসে যে রাইট এ শর্ট নোট অন ফ্যাসিওটমি, তখন আপনারা কি কি লিখবেন? প্রথমে আপনার যেটা লিখতে হবে সেটা হচ্ছে যে একটা ফ্যাসিওটমি সম্পর্কে আপনি প্রথমে দুই একটা প্রারম্ভিক লাইন লিখলেন, যে ফ্যাসিওটমি ইজ এ আলটিমেট সার্জিক্যাল অপশন ফর দ্য কম্পার্টমেন্ট সিনড্রোম, এরকম বলে আপনি একটু শুরু করলেন। অথবা ফ্যাসিওটমির একটা ডেফিনিশন দিয়ে আপনি শুরু করলেন যে fasciotomy involves the incising skin and deep fascia along with the long axial incision। এই লাইনটা দিয়ে আপনি শুরু করলেন। শুরু করার পরে তারপরে হয়তো আপনার আপনি লিখলেন যে হোয়াট আর দ্য এইম অফ ফ্যাসিওটমি। ফ্যাসিওটমির এইমটা কি? ফ্যাসিওটমির এইম হচ্ছে দুইটা। একটা হচ্ছে যে ইন্টার কম্পার্টমেন্টাল প্রেশারটাকে রিলিজ করে দেওয়া। ঠিক আছে, দেখেন কি লিখছে, যদি ইন্টার কম্পার্টমেন্টাল প্রেশার যদি বেশি হয় তাহলে আপনি ইনসিশন দেওয়ার সাথে সাথে কিন্তু ভিতরের যে মাসেলটা প্রেশারের মধ্যে ছিল সেই মাসেলটা কিন্তু ফ্যাসিওটমি ইনসিশনটা একদম বালজিং আউট হয়ে উপরের দিকে চলে আসবে। এবং আমরা যখন রেগুলার প্র্যাকটিসে ফ্যাসিওটমি যখন আমরা করি আমাদের মেডিকেল কলেজে আমাদের ট্রেনিং এ, তখন কিন্তু এই জিনিসটা দেখা যায় যদি ওই রকম ইন্টার কম্পার্টমেন্টাল প্রেশার বেশি থাকে। তাহলে এক নাম্বার যেটা সেটা হচ্ছে ইন্টার কম্পার্টমেন্টাল প্রেশারটাকে রিলিজ করা। এখন ফ্যাসিওটমি যখন আপনি করবেন যে কোনো কম্পার্টমেন্টের ক্ষেত্রে, তখন সেই কম্পার্টমেন্টের পার্টিকুলার অ্যানাটমি আপনার জানতে হবে, যে কোন কোন মাসেল কম্পার্টমেন্ট আপনার কভার করতে হবে। যেমন আপনি যদি লোয়ার লিম্বে ফ্যাসিওটমি করেন তাহলে আপনার নি জয়েন্টের নিচে মানে নি জয়েন্টের নিচে যে মাসেল তিনটা মাসেল কম্পার্টমেন্ট আছে সবগুলা মাসেল কম্পার্টমেন্টকে আপনার কভার করতে হবে। যদি আপনি থাইতে করেন থাইয়ের যে চারটা মাসেল কম্পার্টমেন্ট আছে সেগুলোকে আপনার কভার করতে হবে। যদি আপনি ফোর আর্মে করেন ফোর আর্মের ফ্লেক্সর এক্সটেন্সর যে মাসেল কম্পার্টমেন্ট গুলো আছে সেগুলোকে আপনি কভার করতে হবে। অর্থাৎ ইনসিশন শুড বি লাইক দ্যাট ইট মে প্রোভাইড দ্য হাইয়েস্ট কভারেজ অফ দ্য রিলিজ অফ দ্য কম্পার্টমেন্টাল প্রেশার অফ দ্য পার্টিকুলার মাসেল সেগমেন্ট অফ দ্য বডি। হ্যাঁ, সেটা যেন আমরা একটু মাথার মধ্যে রাখি। এখন দেখেন এখানে দুইটা ইনসিশনের কথা বলা রয়েছে, এই দুইটা ইনসিশনও কিন্তু এসিকিউর কোশ্চেন, যে আপনাকে বলে দিতেই পারে যে আপনি একটা আপনার কাছে একটা পার্সন যে নি জয়েন্টের নিচে অর্থাৎ লেগের মধ্যে কম্পার্টমেন্ট সিনড্রোম নিয়ে আসছে, এখন আপনি তার ফ্যাসিওটমি করতে চান, তাহলে আপনার এই ল্যান্ডমার্ক অফ ইনসিশনটা কি হবে? এটাও কিন্তু একটা এসিকিউ কোশ্চেন, আপনাকে 1.5 নাম্বার বা 1 নাম্বারের জন্য একটা কোশ্চেন দিয়ে দিতে পারে। তো সেক্ষেত্রে আপনি বলবেন যে একটা মিডিয়াল লংগিটিউডিনাল ইনসিশন আপনি দিবেন 1 to 2 সেন্টিমিটার পোস্টেরিয়র টু দ্য মিডিয়াল বর্ডার অফ দ্য টিবিয়া, যেটার কারণে সুপারফিশিয়াল এবং ডিপ পোস্টেরিয়র কম্পার্টমেন্টের যে মাসেল গুলো আছে সেগুলো ডিকম্প্রেস হবে। এছাড়া আপনি ল্যাটারাল লংগিটিউডিনাল ইনসিশন দিতে পারেন, যেটা 2 সেন্টিমিটার ল্যাটারাল টু দ্য অ্যান্টেরিয়র টিবিয়াল বর্ডার, যেটা পেরোনিয়াল এবং অ্যান্টেরিয়র কম্পার্টমেন্টকে কভার করবে। তাহলে পোস্টেরিয়র কম্পার্টমেন্টকে কভার করার জন্য আপনি মিডিয়াল ইনসিশন দিবেন, পেরোনিয়াল এবং অ্যান্টেরিয়র কম্পার্টমেন্টকে কভার করার জন্য আপনি ল্যাটারাল ইনসিশন দিবেন। এই জিনিসটা যেন আমরা একটু মাথার মধ্যে রাখি। এই যে দেখেন, এই যে ছবিটা দেখেন, এই এই ছবিগুলা কিন্তু একদম হুবহু বেলি ল্যাব থেকে নেওয়া ছবি। হ্যাঁ, মিড টার্ম যদি পাস করতে চান তাহলে বেলি ল্যাবের টুকটাক যে জিনিসগুলো আছে সেগুলা কিন্তু একটু আমাদেরকে মাথার মধ্যে রাখতে হবে, যে বেলি ল্যাবের ছবি থেকে কিন্তু অস্কি দিয়ে দেওয়া যায়। হ্যাঁ, একটা ছবি, এই ছবিটাই আপনার সামনে দিয়ে দিল এবং দিয়ে আপনাকে কতগুলা কোশ্চেন দিয়ে দিল, সেই কোশ্চেন গুলা উপরে আপনার একটা অস্কি স্টেশন হয়ে গেল। সুতরাং এটা কিন্তু ইম্পর্টেন্ট। এই যে বেলি ল্যাবের সিটি স্ক্যান, এমআরআই, এগুলোও কিন্তু হুবহু তুলে দেওয়া হয়। বেলি ল্যাবের একটা পার্টিকুলার এক্সরে, এটাও কিন্তু একটা অস্কি স্টেশন হিসাবে কিন্তু আপনাদেরকে তুলে দিতে পারে পরীক্ষার মধ্যে। একটা আপার জিএটি এন্ডোস্কোপির ছবি কিন্তু আপনাদের এখানে তুলে দিতে পারে। একটা পার্টিকুলার প্রসিডিউরের ছবি আপনাকে দিয়ে দিতে পারে। অনেক সময় দেখবেন কিছু কিছু ছবি বেলি ল্যাবের মধ্যে দেওয়া থাকে যেগুলো আমাদের পার্টিকুলারলি কিছু মার্কিং করা থাকে, যে ABCD, এই মার্কিং গুলো কিন্তু অনেক সময় আমাদের পরীক্ষার মধ্যে চলে আসতে পারে। আমি অ্যাজ এ এক্সাম্পল একটা ছবির কথা বলতে চাই। যেমন আপনি দেখবেন, আপনারা যদি ব্রেস্ট চ্যাপ্টারটা পড়তে চান সেখানের মধ্যে দেখবেন একটা ম্যামোগ্রাফির ছবি দেওয়া আছে, সেই ম্যামোগ্রাফির ছবির মধ্যে দেখবেন ABCD করে মেনশন করে দেওয়া আছে যে কোনটা মাইক্রো ক্যালসিফিকেশন, কোনটা কি বলে স্পেকুলেশন, হ্যাঁ, কোনটা আর্কিটেকচারাল ডিসটরশন, এই কতগুলা কথাবার্তা কিন্তু দেখবেন যে বেলি ল্যাবের মধ্যে লেখা আছে, এবং ওই ছবিটাই কিন্তু হুবহু আপনাকে
মিড টার্মের পরীক্ষার মধ্যে কিন্তু তুলে দিবে ওই ছবিটাই। তো ওই ছবিটার প্রতি যদি আপনার ওরিয়েন্টেশন না থাকে, তাহলে কিন্তু আপনি আনসার করতে পারবেন না। আপনি হাজার হাজার ম্যামোগ্রাফির ছবি দেখে যান, কিন্তু ওই পার্টিকুলার ছবির মার্কিং, ওই পার্টিকুলার জিনিসটা যদি আপনি একবারও না দেখেন, তাহলে কিন্তু আপনার পক্ষে আনসার করাটা কঠিন হয়ে যাবে। সুতরাং এই যে দেখেন, প্রথম ছবিটা দেখেন কি লেখা আছে, ফ্যাসিওটমি অফ দ্য লেগ। এখন এই ফ্যাসিওটমি অফ দ্য লেগের মধ্যে দেখেন এই যে এখানে মাসেল কিন্তু, এই যে ইনসিশন দেওয়া হলো, ইনসিশন দেওয়ার পরে দেখেন মাসেলটা কিন্তু বালজিং হয়ে গেল। হ্যাঁ, এছাড়া দেখেন এখানে দেখেন ল্যাটারাল কম্পার্টমেন্ট এবং মিডিয়াল কম্পার্টমেন্টের দুইটা জায়গার মধ্যে কভার করে ফ্যাসিওটমি ইনসিশন দেওয়া হলো। এখানে দেখেন কাফ মাসেলের এখানে একটা ফ্যাসিওটমি ইনসিশন দেওয়া হলো। অর্থাৎ আপনি ইনসিশন যে জায়গার মধ্যেই দিবেন, সেই জায়গাটা যেন আপনার পার্টিকুলার মাসেল কম্পার্টমেন্ট গুলাকে কভার করে, সেই জিনিসটার উপরে যেন আমরা একটু নজর রাখি, সেটা একটু আমরা মাথায় রাখবো। এছাড়াও দেখেন এই যে কথাটা আমি বলছিলাম যে ল্যাটারাল অ্যাসপেক্ট অফ দা লেগের উপর আমরা ফ্যাসিওটমি ইনসিশন দিব, যে টিবিয়ার যে অ্যান্টিরিয়র বর্ডার আছে সেটা 2 সেন্টিমিটার ল্যাটারালি আমরা একটা ইনসিশন দিই। এটাকে বলা হয় ল্যাটারাল ম্যালিওলাসকে টাচ করে আমরা একটা ইনসিশন দিই। এটা আমরা সাধারণত ল্যাটারাল ফ্যাসিওটমি উন্ডের ক্ষেত্রে দিই, যেটা পেরোনিয়াল এবং হচ্ছে অ্যান্টিরিয়র যে কম্পার্টমেন্ট আছে সেটাকে কভার করে। এছাড়া এটা হচ্ছে যে মিডিয়াল অ্যাসপেক্ট অফ দ্য লেগের মধ্যে যে ফ্যাসিওটমি ইনসিশন, অর্থাৎ 1 to 2 সেন্টিমিটার মিডিয়াল টু দ্য অ্যান্টিরিয়র বর্ডার অফ দ্য টিবিয়া, যেটা আমরা একটু আগে বলেছি, যেটা সুপারফিশিয়াল এবং ডিপ পোস্টেরিয়র কম্পার্টমেন্ট অফ দ্য লেগকে কভার করে। ঠিক আছে, তো এটা আমরা খুরশিদ আলম স্যারের বই থেকে নিয়েছি, আমাদের ডিকোডিং সার্জারি যে খুরশিদ আলম স্যারের অস্পির বইটা আছে, সেই বইটা থেকে আমরা নিয়েছি। এবং এই ছবিটাও কিন্তু আপনাদের দিয়ে দিতে পারে। ঠিক আছে, দেখা গেল যে আপনাদের এই এই মার্কিং গুলো তুলে দিল, হ্যাঁ, মার্কিং গুলো তুলে দিয়ে বললো যে গিভ দ্য ল্যান্ডমার্কস অফ দিস ফ্যাসিওটমি ইনসিশন। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের এটা কাজে লাগবে। এছাড়াও দেখেন এই ছবিটা আমাদের খুরশিদ আলম স্যারের বই থেকে নেওয়া। তো এটা তো আমরা একটু আগে বলেছি, দেখেন এখানে যে ইনসিশনটা দেওয়া হয়েছে ল্যাটারাল ম্যালিওলাসের উপরে, সেম ইনসিশনটা এখানে দেওয়া হয়েছে বা দেখানো হয়েছে। এই যে এই জিনিসটা, এটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, কারণ কম্পার্টমেন্ট সিনড্রোম শুধুমাত্র যে পায়ের মধ্যেই হবে নট নেসেসারি, এটা হাতের মধ্যে হতে পারে। হ্যাঁ, তো হাতের মধ্যে হইলে আমরা কি ধরনের ইনসিশন দিব? দেখেন পায়ের মধ্যে কিন্তু আমরা সোজা ইনসিশন দিচ্ছি, কিন্তু হাতের মধ্যে কিন্তু আমরা সোজা ইনসিশন দিতে পারবো না। কেন দিতে পারবো না? কারণ এখানকার অ্যানাটমিটাই এরকম, যে এখানকার যে এটা হচ্ছে কিউবিটাল ফোসা। কিউবিটাল ফোসার নিচে আমরা সাধারণত আহ আলনার বর্ডার থেকে শুরু করি, আলনার বর্ডার থেকে শুরু করে আমরা একটু নিচে রেডিয়াল বর্ডার হয়ে চলে যাই এবং শেষ পর্যন্ত আবার একটু আলনার দিকে এসে আমরা এটা শেষ করি। এটাকে বলা হয় এস শেপ ইনসিশন। হ্যাঁ, এবং এটা কিন্তু আমরা কনভেনশনাল যে সোজা ভাবে যে আমরা দেই ফ্যাসিওটমি ইনসিশন, সেটা কিন্তু না, এটা কিন্তু একটু কার্ভ হয়ে আসে। কারণ কি? কারণ হচ্ছে যে আপার লিম্বের যে ব্লাড ভেসেল গুলো আছে, সেগুলো কিন্তু এই ওরিয়েন্টেশনে, সোজা ওরিয়েন্টেশনে নিচের দিকে নামে। সুতরাং আপনি যখন ইনসিশন দিবেন, ইউ হ্যাভ টু মেক শিওর দ্যাট ইউ মাইট নট ইনজিওর দ্য ব্লাড ভেসেল অফ দ্য আপার লিম্ব। সেজন্য ভেসেলের ওরিয়েন্টেশন যেন আপনার ব্রেক না হয়, সেই জিনিসটা যেন আমরা একটু খেয়াল রাখি। হ্যাঁ, এই ছবিটা যেন আমরা একটু মাথার মধ্যে রাখি, যে আপার লিম্বের মধ্যে কি ধরনের ফ্যাসিওটমি ইনসিশন দেওয়া হয়। এখন আসেন, কম্পার্টমেন্ট সিনড্রোম যদি আমরা ট্রিট না করি, তাহলে কি কি সমস্যা হবে? এগুলো আপনারা জানেন, যে র্যাবডোমায়ালাইসিস হয়, ইনফেকশন হয়, অনেক সময় মাইক্রোভাস্কুলার কম্প্রোমাইজেশন হলে সেখান থেকে অ্যাম্পুটেশনের প্রয়োজন লাগতে পারে, আর শেষ পর্যন্ত তো ডেথ আছেই আমাদের। আচ্ছা, দ্যাটস অল অ্যাবাউট হচ্ছে কম্পার্টমেন্ট সিনড্রোম। হ্যাঁ, এগুলা মানে এই এই সমস্ত আমরা চেষ্টা করেছি বেলি ল্যাবের মধ্যে যতটুকু বলা আছে, জিস্ট অংশটুকু যেন আমরা আপনাদেরকে কভার করতে পারি। এবং এই এই কয়েকটা স্লাইড যদি আপনারা একটু মাথার মধ্যে রাখেন, তাহলে মোটামুটি আশা করা যায় যে মানে আপনারা এসিকিউ, এসবিএ এই সকল জায়গার মধ্যে আপনারা মোটামুটি পার হয়ে আসতে পারবেন। হ্যাঁ, তো এখন আমাদের থিওরিটিক্যাল আলোচনা তো শেষ হলো। এখন আমরা একটু দেখি যে আগের ইয়ারে বিসিপিএস এ কি কোশ্চেন আসছে কম্পার্টমেন্ট সিনড্রোমের উপরে। দেখেন, এটা হচ্ছে জুলাই 2023-এর কোশ্চেন, এবং হুবহু এই কোশ্চেনটাই জুলাই জুলাই 2023-এর মধ্যে এসেছে। এবং দেখেন কি বলেছে এখানে, ইউ আর কল্ড টু সি এ 8 years old girl admitted at night following the close reduction and immobilization of her right-sided supracondylar fracture of the humerus. She is complaining of severe pain and tingling of the right hand. On examination, there is pain on the passive flexion of the hand. তো দেখেন এখানে লেখা আছে পেইন অন দ্য প্যাসিভ ফ্লেকশন। তো এই জিনিস দেখার পরে আপনার তো আর কোনো সন্দেহের অবকাশ থাকার কথা না যে এটা একটা কম্পার্টমেন্ট সিনড্রোমের সিনারিও। হ্যাঁ, পেইন ইন দ্য প্যাসিভ ফ্লেকশন। হ্যাঁ, আপনি যদি অন্যান্য যে কোনো জিনিসও ভুলে যান, যে আপনার মাথার মধ্যে মনে করেন যে সুপ্রাকন্ডালার ফ্র্যাকচার অফ দ্য হিউমেরাসের সিনারিও হয়তো আপনার মাথার মধ্যে নাই, হ্যাঁ, সিভিয়ার পেন আপনি মাথার মধ্যে চলে গেলেন, কিন্তু পেইন ইন দ্য প্যাসিভ ফ্লেকশন এবং সিভিয়ার পেন,
এই দুইটা সিনারিও যখন আপনি দেখবেন, তাহলে আনলিস আদারওয়াইজ প্রুফ দিস ইজ এ সিনারিও অফ কম্পার্টমেন্ট সিনড্রোম। হ্যাঁ, তাহলে এটা একটা কম্পার্টমেন্ট সিনড্রোমের সিনারিও। দেখেন কি বলছে, হোয়াট ইজ ইউর ডায়াগনোসিস। এক নাম্বার আপনি যদি কম্পার্টমেন্ট সিনড্রোম দেখেন, আপনি একে এক পাবেন। হোয়াট আর দ্য এক্সপেক্টেড সাইন লিড টু দ্যাট ডায়াগনোসিস। আমরা পড়েছি না একটু আগে, যে পেইন আউট অফ প্রপোর্শন দ্যাট ইজ এক্সপেক্টেড, নাম্বার 1। সিভিয়ার পেইন, নাম্বার 2। পেইন অন দ্য প্যাসিভ মুভমেন্ট, নাম্বার 3। নাম্বার 4 হচ্ছে কি, প্যালোর, প্যারাস্থেসিয়া, পালসনেসনেস দ্যাট মে অকার ইন দ্য লেটার ফেজ। তাহলে এই তিনটা চারটা কথা যদি আপনি বলেন, তাহলে কিন্তু আপনি এখানে 1 নাম্বার পেয়ে যাবেন। এখন হচ্ছে, হোয়াট আর দ্য ইমিডিয়েট স্টেপস টু ট্রিট দিস পেশেন্ট। আপনি কি ইমিডিয়েটলি মানে স্টেপ নেবেন? আপনি কি ধৈর্য ফ্যাসিওটমি করে দিবেন? না। প্রথমে আপনার এই যে তার যে ক্লোজ রিডাকশন এবং ইমোবিলাইজেশন করার জন্য যে প্লাস্টার বা কাস্টটা দেওয়া হয়েছে, সেই প্লাস্টার বা কাস্টটা আপনাকে রিমুভ করতে হবে, যেটা আমরা বলছিলাম যে স্প্লিটিং অফ দ্য কাস্ট, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে কাট দ্য ব্যান্ডেজ বিলো দ্য লেভেল অফ দ্য স্কিন। হ্যাঁ, এটা আমরা করব নাম্বার 2-তে। নাম্বার 3-তে হচ্ছে যে আমরা পেশেন্টের লিম্বটাকে একটু এলিভেটেড করে রাখবো। নাম্বার 4 হচ্ছে আমরা পেশেন্টকে ফ্যাসিওটমির জন্য রেডি করবো। অর্থাৎ পেশেন্টের যে রিডাকশন ইমোবিলাইজেশনের জন্য যেই মেজারমেন্ট গুলো করা হয়েছিল আগে, সেগুলো আমরা আগে রিমুভ করবো, তারপর আমরা পেশেন্টকে ফ্যাসিওটমির জন্য রেডি করবো। এই 2-3টা লাইন লিখলে আপনি দেড় পাবেন, নাম্বার কাটার কোনো সুযোগ নাই এখানে। আর মেনশন 3 লং টার্ম কমপ্লিকেশন অফ দিস পেশেন্ট, বলেই দিছে যে 3টা লং টার্ম কমপ্লিকেশন আপনি লিখেন। তাহলে আপনি প্রথমে কি লিখবেন? প্রথমে আপনি লিখবেন যে হচ্ছে তার এখান থেকে অবশ্যই কি বলে যে মানে ইনফেকশন হতে পারে, র‍্যাবডোমাইলাইটিস হতে পারে, অ্যাম্পুটেশনের নিড লাগতে পারে, পেশেন্টের ডেথ হতে পারে। একদম বেলি লাভে 4টা কমপ্লিকেশন দেওয়া আছে। আপনি যদি 4টা কমপ্লিকেশন লেখেন, তাহলে কিন্তু আপনি ফুল নাম্বার পেয়ে যাবেন। 4টা জায়গায় 3টা লিখলেও আপনি ফুল নাম্বার পাবেন। এখন আসেন আমরা একটা অস্কি নিয়ে একটু কথা বলি। হ্যাঁ, একটা অস্কি নিয়ে একটু কথা বলি। তো অস্কির মধ্যে দেখেন এখানে দুটো ছবি দেওয়া আছে। হ্যাঁ, এটা দেখেই মনে হচ্ছে যে এটা একটা আপার লিম্বের ফ্যাসিওটমি করা হয়েছে, তাই না? দেখেন তো, এখানে একটা আপার লিম্বের ফ্যাসিওটমি করা হয়েছে, আর এখানে দেখেন একটা লোয়ার লিম্বের ফ্যাসিওটমি করা হয়েছে। এই এই অস্পির যে ছবিটা, এটা আমি আমাদের খুরশিদ আলম স্যারের ডিকোডিং সার্জারি বই থেকে নিয়েছি। তো যে কোনো জায়গার বইয়ের ছবি আপনাকে দিয়ে দিতে পারে, একটা লাইভ কেসের ছবি আপনাকে দিয়ে দিতে পারে। হ্যাঁ, রেসিপিএস এর মধ্যে। তো আমরা যেন এটা দেখলে চিনি যে কি করা হয়েছে। হ্যাঁ, এখানে দেখেন, এটা হচ্ছে যে আপার লিম্বের একটা ফ্যাসিওটমি করা হয়েছে। দিস ইজ দ্য ফ্যাসিওটমি উন্ড অফ দ্য আপার লিম্ব, এন্ড দিস ইজ দ্য ফ্যাসিওটমি উন্ড অফ দ্য লোয়ার লিম্ব। হ্যাঁ, তাহলে আমরা এখন দেখি তো কি আসছে প্রশ্নগুলা। প্রথম প্রশ্নটা দেখেন কি বলছে, যে হোয়াট হ্যাজ বিন ডান ইন ইমেজ 1 এন্ড 2। ঠিক আছে, মানে এ এবং বি নাম্বার যে ইমেজ আছে, সেই ইমেজের মধ্যে কি প্রসিডিউর করা হয়েছে, সেই জিনিসটা আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে। তো আমরা তো প্রথমেই বলেছিলাম যে ইমেজ 1 এর মধ্যে কি করা হয়েছে, ফ্যাসিওটমি অফ দা আর্ম এন্ড ফোর আর্ম। দেখেন এই পার্সনটুকু হচ্ছে আর্ম। হ্যাঁ, এই যে এখানটা হচ্ছে যে শোল্ডার জয়েন্ট বা এক্সিলা, এখানে একটু এই পোর্শনটা হচ্ছে আর্ম, দিস ইজ কিউবিটাল পোর্শন, নিচের দিকে ফোর আর্ম, তাই না? আর এটা হচ্ছে হ্যান্ডের পোর্শন। এখানে দেখেন যে ইনসিশনটা দেওয়া হয়েছে, সেই ইনসিশনটা আর্ম এবং ফোর আর্ম পুরোটাকে কভার করেছে। তাহলে সেটা কি, ফ্যাসিওটমি অফ দা আর্ম এন্ড ফোর আর্ম, এটা যেন আমরা একটু মনে রাখি। আর নাম্বার 2-তে বলা হয়েছে কি, নাম্বার 2-তে বলা হয়েছে হচ্ছে যে লেগের একটা ফ্যাসিওটমি করা হয়েছে। তাহলে ফ্যাসিওটমি অফ দা লেগ উইথ যে জিনিসটা এখানে দেওয়া আছে, দেখেন এটা কি, এটা একটা এক্সটার্নাল ফিক্সেটর, যেটাকে আমরা অনেক সময় এলিজারো ফিক্সেটর বলা হয়, বা যে কোনো কিছু হতে পারে। তাহলে এটা একটা এক্সটার্নাল ফিক্সেটর। তাহলে আমাদেরকে যদি বলা হয় যে এ এবং বি এর মধ্যে কি আছে, এর মধ্যে হচ্ছে আপনার হ্যান্ড এবং আর্ম এবং ফোর আর্মের একটা ফ্যাসিওটমি উন্ডের ছবি দেওয়া আছে, এবং যে 2, সে 2 এর মধ্যে হচ্ছে আপনার একটা লেগের ফ্যাসিওটমি উন্ডের ছবি দেওয়া আছে, সাথে কি করা আছে, এক্সটার্নাল ফিক্সেটর লাগানো আছে। হোয়াট ইজ দ্য ইন্ডিকেশন অফ দিস প্রসিডিউর হিয়ার। মানে এটা বলতে কি বুঝাইছে, এটা বলতে বুঝাইছে যে এখানে যে আমরা ফ্যাসিওটমি করলাম, এই ফ্যাসিওটমি করার ইন্ডিকেশন কি, মানে ফ্যাসিওটমিটা আমরা কেন করলাম। তো এই ফ্যাসিওটমি করার ইন্ডিকেশন হচ্ছে যে পেশেন্টের কম্পার্টমেন্ট সিনড্রোমটা যেন আমরা প্রিভেন্ট করতে পারি। হ্যাঁ, টু প্রিভেন্ট দ্য কম্পার্টমেন্ট সিনড্রোম, বা টু রিলিজ দ্য ইন্টারকম্পার্টমেন্টাল প্রেশার, টু রিলিজ দ্য ইনক্রিজ ইন্টারকম্পার্টমেন্টাল প্রেশার, অথবা টু প্রিভেন্ট দ্য রিস্ক অফ কম্পার্টমেন্ট সিনড্রোম। যেটা লিখবেন সেটাতে আপনি মার্ক পাবেন। হাউ উইল ইউ ডায়াগনোজ দিস কন্ডিশন ক্লিনিক্যালি। আপনি ক্লিনিক্যালি কিভাবে পেশেন্টের এই কন্ডিশনটা ডায়াগনোসিস করবেন? আপনি পেশেন্টের কাছ থেকে হিস্ট্রি নিতে পারেন। হ্যাঁ, যে পেশেন্টের পেইন, পেশেন্টের কোনো ফ্র্যাকচারের হিস্ট্রি আছে কিনা। হ্যাঁ, পেশেন্টের এটা কিভাবে হলো, ওনটা কতদিন ধরে আছে, কতদিন ধরে তার এই প্লাস্টারটা লাগানো আছে, বা কতদিন ধরে তার এই কাজটা লাগানো আছে, এই হিস্ট্রিগুলো আপনি নেবেন। আর সাথে ক্লিনিক্যাল ফিচারগুলো, কিছু ক্লিনিক্যাল ফিচার আপনার থাকবে। সে বলবে যে তার অনেক পেইন। হ্যাঁ, তার এই পেইন সে কখনোই আগে ফিল করে না, এবং সে যখন এই জায়গাটা প্যাসিভ মুভমেন্ট করতে যায়, তখন তার পেইনটা আরো বেশি বেড়ে যায়। এরকম একটা হিস্ট্রি সে আপনার কাছে দিবে। প্লাস আপনি যখন তার পালস
বা হচ্ছে যে ভাস্কুলার বা যে সেন্সরি ফাংশন গুলো যখন দেখতে পাবেন, তখন যদি অ্যাডভান্স স্টেজে চলে যায় তখন কিন্তু পেশেন্টের এই মানে যে ফিচার গুলো আছে সেগুলো কিন্তু অ্যাপিয়ার করতে পারে, অর্থাৎ পালস, প্যারাস্থেসিয়া, প্যারালাইসিস, এই জিনিসগুলো কিন্তু এটা ডেভেলপ করতে পারে। হোয়াট আর দ্য কনসিকুয়েন্স অফ দিস কন্ডিশন ইফ আনট্রিটেড? অর্থাৎ এরকম একটা ওন্ড বা এরকম একটা ফ্র্যাকচার যদি আপনি আহ, কিছু না করেন তাহলে আপনার কি হবে, কি কি কনসিকুয়েন্স হবে? তো দিস ইজ নাথিং বাট দ্য কমপ্লিকেশন অফ কম্পার্টমেন্ট সিনড্রোম। হ্যাঁ, তো একটা একটা কমপ্লিকেশন তো কম্পার্টমেন্ট সিনড্রোম আছেই, যে তার কম্পার্টমেন্ট সিনড্রোম হবে, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে একটা লিম্বকে যদি আপনি এভাবে ফেলে রাখেন, তার যদি কোনো ট্রিট না করেন, তাহলে এখান থেকে কিন্তু তার লিম্বের ব্লাড ফ্লো কমে গিয়ে কিন্তু তার গ্যাংগ্রিন ডেভেলপ করতে পারে। এটা যেন আমরা একটু মাথার মধ্যে রাখি। এছাড়া তার কি হইতে পারে, তার এখানে কিন্তু লিম্ব লস হইতে পারে। হ্যাঁ, তার র্যাপডোমায়ালাইসিস হতে পারে, কারণ আমরা দেখেন এখানে এক্সটেন্সিভ মাসেল ড্যামেজ আছে। হ্যাঁ, তো এই এক্সটেন্সিভ মাসেল ড্যামেজের কারণে পটাশিয়াম বাইর হয়ে কিন্তু র্যাপডোমায়ালাইসিস হতে পারে। পেশেন্টের অ্যাম্পুটেশনের দরকার লাগতে পারে, পেশেন্টের কিন্তু লং টার্ম পেশেন্ট মারা যেতে পারে। এই কয়েকটা কনসিকোয়েন্স যেন আমরা একটু মাথার মধ্যে রাখি। হোয়াট মে বি দ্য কজ অফ দিস কন্ডিশন? অর্থাৎ এই যে এরকম একটা কম্পার্টমেন্ট সিনড্রোম হলো, সে কম্পার্টমেন্ট সিনড্রোমের কজ গুলা কি? অনেক কজ আপনি আমি জানি। কি কি সেগুলা বলেন তো? আমরা যেগুলো আগে পড়ে আসছিলাম, যে লোয়ার লিম্বের মধ্যে যদি তার ফ্র্যাকচার থাকে, সেটা ওপেন ও ক্লোজ ফ্র্যাকচার হতে পারে, অথবা আপার লিম্বের মধ্যে যদি তার কোনো ফ্র্যাকচার থাকে সেটার কারণে হতে পারে, কোনো কাস্ট বা প্লাস্টার যদি দেওয়া থাকে তাহলে সেখান থেকে কিন্তু তার এই সমস্যাগুলো হতে পারে। ইভেন ইভেন তার যদি হচ্ছে যে কোনো সার্কামফারেন্সিয়াল বার্ন হয়, হাতের মধ্যে কোনো বার্ন হয়, তাহলেও সেখান থেকে এই সমস্যা হতে পারে। তার যদি কোনো ক্রাশ ইনজুরি হয় বা অ্যাক্সিডেন্টাল কোনো ক্রাশ ইনজুরি হয়, সেখান থেকেও কিন্তু কম্পার্টমেন্ট সিনড্রোম ডেভেলপ করতে পারে। তারপরে দেখেন কি বলছে, হাউ উইল ইউ ডায়াগনোজ দিস কেস ইন আনকনসিয়াস পেশেন্ট? মনে করেন সে শুয়ে আছে বা তার কোনো সেন্স নাই, সে আপনাকে কোনো হিস্ট্রি দিতে পারতেছে না, ওই ক্ষেত্রে আপনি কিভাবে ডায়াগনোসিস করবেন? ওই ক্ষেত্রে ইন্টার কম্পার্টমেন্টাল প্রেশার মেজারমেন্টের একটা সুযোগ আছে। এটা আমাদের খুরশিদ আলম স্যারের বইয়ে স্যার বলেছেন যে ইন্টার কম্পার্টমেন্টাল প্রেশার আমরা মেজার করতে পারি যদি ডায়াস্টলিক এবং ইন্টার কম্পার্টমেন্টাল প্রেশারের মধ্যে যদি 30 মিলিমিটার অফ মার্কারি অথবা তার চেয়ে যদি কম ডিস্টেন্স, কম ডিফারেন্স যদি থাকে, তাহলে সেটা সেটা কিন্তু একটা ফ্যাসিওটমির ইন্ডিকেশন, যেটা আমরা একটু আগে বলেছি। অথবা আইসোলেটেড ইন্টার কম্পার্টমেন্টাল প্রেশার যদি 30 মিলিমিটার অফ মার্কারির বেশি থাকে, তাহলে সেটাও কিন্তু একটা কম্পার্টমেন্ট সিনড্রোমের ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া। এখন এই জিনিসটা আমরা কিভাবে মেজার করবো কম্পার্টমেন্টাল প্রেশারটা? এটা আমরা একটা ক্যাথেটারের মাধ্যমে মেজার করি, যেটাকে বলা হয় উইক্স ক্যাথেটার। হ্যাঁ, এটা আপনারা যদি খুরশিদ আলম স্যারের বই যদি দেখেন, তাহলে দেখবেন যে উইক্স ক্যাথেটারের মাধ্যমে আমরা হচ্ছে যে এই জিনিসটা মেজার করতে পারি। সো আপনাদের কি আর কোনো কিছু জানার আছে কিনা? একটু কোন ভাইয়া বা আপুরা যারা অনলাইনে আছেন যদি একটু রেসপন্স করেন, তাহলে আমাদের জন্য সহজ হবে। কেউ কি আছেন অনলাইনে? ভাই একটা কোশ্চেন আছে। অবশ্যই আপু, অবশ্যই। ভাইয়া এমআরসিএস এ আমরা হচ্ছে একটা প্রশ্ন মানে পড়তাম, এসবিএ পড়তাম যে সার্কামফারেন্সিয়াল বার্নে এসকারোটমি করতে হয়। হুম। তো এইটা আর হচ্ছে ফেসিওটমি কি একই ধরনের? আপু, ইস্কারোটমি করে কিন্তু আপনি কম্পার্টমেন্টের প্রেশার রিলিজ করছেন, তাই না? বলেন তো। হ্যাঁ হ্যাঁ। তো মানে নাম ভিন্ন আপু, মানে বিভিন্ন জায়গায় আচ্ছা। বিভিন্ন জিনিস কিন্তু এক। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে। আর কিছু ভাইয়া আপু যারা আছেন, যদি আপনাদের কোনো প্রশ্ন না থাকে তাহলে আমরা সেশনটা শেষ করব। প্লিজ একটু রেসপন্স করবেন যারা আছেন। জি, আসসালামু আলাইকুম ভাইয়া, একটা কোশ্চেন ছিল। হ্যাঁ অবশ্যই ভাইয়া, অবশ্যই বলুন। আচ্ছা, আমরা কম্পার্টমেন্ট সিনড্রোমে জানি যে প্রেশার ইনক্রিজ হয়। এখন আমরা ক্লিনিক্যালি কি কোনোভাবে প্রেশার কতটুকু ইনক্রিজ হয়েছে সেটা মেজার করতে পারবো? না ভাইয়া, ক্লিনিক্যালি কতটুকু ইনক্রিজ হয়েছে এটা আসলে ওইরকম মেজার করার সুযোগ নাই, কিন্তু ইন্টার কম্পার্টমেন্টাল প্রেশার যতটুকু বাড়বে পেশেন্ট কিন্তু আপনাকে ঠিক ওই রকমই পেনের কথা বলবে। হ্যাঁ, দুইজনের পেন ডিউরেশনের মধ্যে কিন্তু মনে করেন, মানে যার ইন্টার কম্পার্টমেন্টাল প্রেশার যত বেশি হবে তার কিন্তু ইসকেমিক পেনের ইন্টেন্সিটি তত বেশি হবে। আমি কি ভাইয়া বুঝাইতে পারলাম কিনা কথাটা আপনাকে? জি। তার কম্পার্টমেন্টাল প্রেশার যত বেশি হবে তার ইসকেমিক পেইনের ইন্টেন্সিটি তত বেশি হবে। সুতরাং ইসকেমিক পেইনের ইন্টেন্সিটি বা পেশেন্টের মুখাবয়ব দেখেও কিন্তু আপনি মোটামুটি একটা মানে আন্দাজ করতে পারেন যে তার আহ, মানে কতটুকু পর্যন্ত তার প্রেশার বাড়তে পারে। অথবা আরেকটা জিনিস হতে পারে, যেটা সেটা হচ্ছে আপনি পেশেন্টের যদি হিস্ট্রি নেন যে কতক্ষণ ধরে আপনার ব্যথা, তার যত বেশি সময় ধরে ব্যথা তার ইন্টার কম্পার্টমেন্টাল প্রেশার তত বেশি, দ্যাট মিনস তার প্রেশারটা বা তার মাসেলটা তত বেশি কন্ট্রেসিভ স্টেজের মধ্যে আছে, যার কারণে তার ইসকেমিক পেন তত বেশি হচ্ছে। সুতরাং এটা দেখে কিন্তু আমরা মোটামুটি একটা ধারণা করতে পারি যে হয়তো তার কম্পার্টমেন্টাল প্রেশারটা বেড়ে গেছে। তো আরেকটা জিনিস এখানে আমি একটু আলাদা করে জি। mention করি,
সেটা হচ্ছে যে ইন্টার কম্পার্টমেন্টাল প্রেসার দেখার জন্য কিন্তু আমরা আসলে ভাইয়া বসে থাকি না। আপনারা বা আমরা দেখবেন যে আমাদের কাছে যদি ক্লিনিক্যালি মনে হয় তখনই কিন্তু আমরা একটা ডিসিশনে চলে আসি যে আমরা একটা ফ্যাসিওটমি করে দিই পেশেন্টকে। হ্যাঁ, যে জি ক্লিনিক্যালি যদি আমাদের কাছে মনে হয় যে আমরা ফ্যাসিওটমি করতে পারবো তাহলে কিন্তু আমরা ফ্যাসিওটমি করে দিই। এই যে ইন্টার কম্পার্টমেন্টাল প্রেসার কতটুকু বেশি বা কতটুকু হইলে আমরা কি করব, 30 মিলিমিটার অফ মার্কারি বেশি, এত কিছু কিন্তু আসলে আমরা ক্লিনিক্যালি প্র্যাকটিক্যাল লাইফে হিসাব করার কিন্তু সুযোগ পাই না। আমাদের কাছে প্রেসার বেশি মনে হয়েছে আমরা ফ্যাসিওটমি করে দিব, আনলিস আদারওয়াইজ যদি আলাদা কোনো ইন্ডিকেশন না থাকে, রোগীর যদি কোনো কোমরবিডিটি না থাকে বা এসএবি বা জিএ দেওয়ার ক্ষেত্রে যদি কোনো কমপ্লিকেটেড ইস্যু না থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা অবশ্যই একটা সার্জিক্যাল ইমার্জেন্সি ডিল করার জন্য অবশ্যই আমরা এই ইন্টার কম্পার্টমেন্টাল প্রেসার মেজারমেন্টের জন্য বসে থাকবো না। ভাইয়া বুঝাইতে পারছি কিনা? জি, থ্যাংক ইউ ভাইয়া। জি, আর কেউ ভাইয়া প্লিজ? আচ্ছা, এখানে আমি আমি আরো দু একটা কথা একটু বলে দিই ভাইয়া, যদি আপনাদের কাজে লাগে আর কি। সেটা হচ্ছে যে আমরা যেগুলো আলোচনা করেছি এর মধ্যে তো কিছু জিনিস কভার করবেই। সেটা হচ্ছে আপনারা যেহেতু এখানে আছেন ভাইয়া, আপনারা কেউ কি বলতে পারেন যে ফ্যাসিওটমি করার জন্য আমি যেগুলো দেখিয়েছি এর বাইরে আর কোনো টেকনিক আছে কিনা? মানে আমরা তো মানে আমরা বলি যে কম্পার্টমেন্ট সিনড্রোম হইলে আমরা ফ্যাসিওটমি করে দিব, তাই তো? কিন্তু এই ফ্যাসিওটমির কোনো পার্টিকুলার নেম আছে কিনা আপার লিম্ব এবং লোয়ার লিম্বের ক্ষেত্রে? এটা একটু আপনারা খুরশিদ আলম স্যারের বই থেকে পড়ে নিবেন। হ্যাঁ, খুরশিদ আলম স্যারের বইয়ের মধ্যে দেখবেন লেখা আছে যে লোয়ার লিম্ব এবং আপার লিম্বের ক্ষেত্রে আমরা কিছু পার্টিকুলার টেকনিকের কথা বলি। যেমন লোয়ার লিম্বের ক্ষেত্রে আমরা বলি যে হচ্ছে ডাবল ইনসিশন টেকনিক বলে একটা জিনিস আছে, তারপরে হচ্ছে টিবিয়াল ফেসিওটমি বলে একটা কথা আছে, তারপরে অনেক সময় আমাদের দেখা যায় যে কম্পার্টমেন্টের প্রেশার এত বেশি যে আমাদের ফিবুলার একটা সেগমেন্ট রিমুভ করে ফেলতে হয় কম্পার্টমেন্টের প্রেশার কমানোর জন্য। অর্থাৎ এই তিনটা অপশন বা এই তিনটা অপশনের নাম আমাদের খুরশিদ আলম স্যারের বইয়ের মধ্যে আছে। এছাড়া আপার লিম্বের জন্য আমরা কিন্তু সোললি ফেসিওটমি অথবা হচ্ছে যে আমরা এপিমাইসিওটমি করতে পারি, অর্থাৎ এপিমাইসিয়াম পেরিমাইসিয়াম এগুলো তো আমরা কতগুলো লেয়ারের নাম জানি মাসেলের, সেই মাসেল গুলাকে আমরা রিলিজ করে দিতে পারি আর কি। তো এই কয়েকটা কথা যেন আমরা একটু মাথায় রাখি আর কি। এই কথাটা আমার একটু এক্সট্রা বলার ছিল, কারণ হচ্ছে এই কথাটা আমাদের খুরশিদ আলম স্যারের বইয়ের মধ্যে আছে। এছাড়া আমরা মোটামুটি চেষ্টা করেছি বেইলি ল্যাবের মধ্যে যতটুকু কম্পার্টমেন্ট সিনড্রোম আছে ততটুকু আমরা কভার করার জন্য। আপনাদের আর কিছু যদি ভাইয়া জানার থাকে প্লিজ। হ্যালো। হ্যাঁ ভাইয়া বলেন। হ্যালো। হ্যাঁ ভাইয়া বলেন, শুনছি আমি, বলেন। আমি ওই বলতে চাইতেছি যে ওই একজন আপু যে কোয়েশ্চেন করছিলেন এসকারোটমি আর ফেসিওটমি হ্যাঁ সেম বলছিলেন, আমার মনে হয় দুইটা সেম না। কারণ এসকারোটমিতে আমরা প্রেশার রিলিজ করি ঠিক আছে, কিন্তু এটা হচ্ছে ওই যে বেন্ডের মতো হয়ে যায় বা টনিকুইট টাইপ হয়ে যায়, সেটাতে আমরা রিলিজ করি। আর ফেসিওটমিতে আমরা ভাষা রিলিজ করি পুরোটাই। না, আমি ভাই ওই যে প্রেসার রিলিজ করে ওই সেন্সে বলেছি ভাই, দুইটা দুইটা না জিনিস না তো ওই আর যে হ্যাঁ না, উনি তো গুলাইয়া যাবে, কারণ এসকারোটমি হচ্ছে আলাদা জিনিস আর ফেসিওটমি আলাদা জিনিস, আমি যতটুকু জানি আর কি। না ভাই, আপনি ঠিকই বলেছেন। আমি প্রেসার রিলিজের সেন্সে বলেছি ভাই, আপনি ঠিক বলেছেন। ইস্কারোটমি আর হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ফ্যাসিওটমি জিনিসটা এক না, কিন্তু ফাংশনাল আমাদের ফাংশনাল যে এইমটা থাকে সেই এইমটা একই রকম থাকে আর কি, যে আমরা যেন একটু ইস্কারটা জি, যাতে ওনার প্রেসারটা একটু রিলিজ হয়ে যায়। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। আর থ্যাংক ইউ কেউ? থ্যাংক ইউ ভাইয়া। থ্যাংক ইউ। হ্যাঁ, আর কেউ ভাইয়া? জি। বা যদি আপনাদের কারো কোনো কোশ্চেন না থাকে আমরা সেশনটা ক্লোজ করবো। আব্দুল্লাহ ভাই, আমরা কি ক্লোজ করবো? জি স্যার, ক্লোজ করে দিই। হ্যাঁ, দেন আপনি ক্লোজ করে দেন ভাইয়া। জি, ধন্যবাদ আপনাদের সবাইকে, আপনারা এতক্ষণ ধৈর্য সহকারে শুনলেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ।